আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা যে বিষয়টা সম্পর্কে একটু আলোচনা করব, আমরা আগে পড়েছি গ্রিক সভ্যতা। গ্রিক সভ্যতার কী কী প্রশ্ন হতে পারে, কিভাবে প্রশ্নটা হবে, আমরা আজকে প্রশ্নের প্যাটার্নগুলো দেখব। আমরা জানি গ্রিক শিল্পকলার ইতিহাসে একটা বিস্ময়কর অবিস্মরণীয় অধ্যায়। যে সভ্যতা মানুষকে ভালো লাগা, মনের অনুভূতি, আবেগ প্রকাশের জায়গা তৈরি করে দিয়েছিল, সেটাকে গ্রিক সভ্যতা বলে। গ্রিকরা, আমরা যে স্কাল্পচার শিল্প দেখে থাকি, গ্রিক সভ্যতায় এই স্কাল্পচার শিল্পে সমাদৃত ছিল। আমরা গ্রিক সভ্যতা থেকে প্রশ্ন যেভাবে পেতে পারি, দেখেন, প্রশ্ন হতে পারে গ্রিক স্থাপত্য সম্পর্কে, গ্রিক স্থাপত্য সম্পর্কে আলোচনা কর। এটা একটা প্রশ্ন হতে পারে। তারপরে গ্রিকের সময়ে স্থাপত্য শিল্পে ছিল সমাদৃত। এখানে গ্রিকের একটি ঐতিহাসিক গ্রিক সভ্যতায় প্রচুর পরিমাণে উপাসনালয়, মন্দির তৈরি হয়েছে। আর গ্রিক সভ্যতার বিখ্যাত একটি মন্দিরের নাম পার্থেনন। আপনাদের টিকা আসতে পারে বা ছোট প্রশ্ন আসতে পারে যে পার্থেনন মন্দির সম্পর্কে আলোচনা করো। পার্থেনন মন্দির সম্পর্কে করো। তারপরে প্রশ্ন হতে পারে গ্রিক ভাস্কর্য সম্পর্কে। গ্রিক ভাস্কর্যের বৈশিষ্ট্য লেখো। এটা একটা প্রশ্ন হতে পারে।
আবার প্রশ্ন হতে পারে গ্রিক শিল্পকলা, গ্রিক শিল্পকলা, গ্রিক শিল্পকলা সম্পর্কে আলোচনা করো। তাহলে সবাই গ্রিক সম্পর্কে কেমন প্রশ্ন হতে পারে, আলাদা আলাদা করে হতে পারে, আবার পুরো শিল্পকলা সম্পর্কেও হতে পারে। এখন আমরা একটু দেখি আসলে গ্রিকটা কি। গ্রিক কি? ভৌগোলিক দিক থেকে গ্রিক সভ্যতা ইউরোপ মহাদেশের অন্তর্গত। প্রাচীন গ্রিসের উত্তরে আছে আল্পস পর্বত এবং দক্ষিণে রয়েছে ভূমধ্যসাগর। প্রাচীন গ্রিস ভূখণ্ড ছিল বলকান উপদ্বীপের দক্ষিণাংশ জুড়ে বিস্তৃত। সাধারণভাবে গ্রিস ভূখণ্ডের অবস্থান নির্দেশ করতে হলে বলা যায় ইজিয়ান সাগর পূর্ব দিকে গ্রিসকে এশিয়া মাইনর থেকে পৃথক করেছে। এড্রিয়াটিক ও আয়োনীয় সাগর পশ্চিম দিকে ইতালি ও সিসিলি থেকে পৃথক করেছে। প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে গ্রিসকে 3 ভাগে ভাগ করা চলে: দক্ষিণ, মধ্য ও উত্তর গ্রিস। দক্ষিণ গ্রিস বা পেলোপনেসাস ছিল অবশিষ্ট গ্রিসের ভূভাগ থেকে সুগভীর উপসাগর দ্বারা বিস্তীর্ণ। কেবল একটি যোজক দ্বারা এটি মধ্য গ্রিসের সাথে যুক্ত। মধ্য উত্তর গ্রিস পাহাড় দ্বারা বিভিন্ন অংশে বিভক্ত। মধ্য গ্রিস থেকে উত্তর গ্রিসে একমাত্র থার্মোপিলে গিরিপথ দিয়ে যাওয়া চলত। পর্বতগুলো খুব উঁচু উঁচু ছিল না, কিন্তু এগুলো ছিল খাড়া এবং দেয়ালের মতো উঠে বিভিন্ন সমতল ভূমিকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল। এই সকল অংশগুলোই ব্যাপক সংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্র স্বতন্ত্র নগর রাষ্ট্রে পরিণত হয়েছিল, যেমন মধ্য গ্রিসের অ্যাটিকা নামক স্থানে ছিল এথেন্স নগর রাষ্ট্র। মূল ভূখণ্ডে আরও ছিল থিবস, মেগ্রা ইত্যাদি নগর রাষ্ট্র। জনসংখ্যা ও সীমারেখার দিক থেকে নগররাষ্ট্রসমূহ ছিল বিভিন্ন আকৃতির। এদের মধ্যে নেতৃস্থানীয় ভূমিকায় ছিল এথেন্স ও স্পার্টা। যেমন এথেন্সের আয়তন ছিল 1000 বর্গমাইল। তাহলে এথেন্সের আয়তন কত ছিল? 1000 বর্গমাইল। স্পার্টার আয়তন ছিল 4000 বর্গমাইল। আর দুই নগররাষ্ট্রেই লোকসংখ্যা ছিল প্রায় 4 লক্ষ করে। ধারণা করা হয় প্রাচীন গ্রিসে প্রায় 158টির মতো নগররাষ্ট্র ছিল। এথেন্সের আদিবাসীরা এথেনাকে মনে করত রাষ্ট্রের অধিষ্ঠাত্রী দেবী। তাহলে দেখেন এথেন্সের যে সাম্রাজ্যী ছিলেন সে কে ছিলেন? এথেনা। নোট দ্য পয়েন্ট। এথেনা ছিলেন কি? সাম্রাজ্যের তাই দেবীর নামে তাকে সবাই কি মনে করতো? এথেনাকে ওই রাষ্ট্রের দেবী মনে করতেন। এই জন্য তারা এই দেবীর নামে নগর রাষ্ট্রের নাম করা হয় এথেন্স, অর্থাৎ দেবী এথেনার নামে এই রাষ্ট্রের নামকরণ করা হয়।
গ্রিক নগর রাষ্ট্রসমূহের মধ্যে এথেন্সের প্রভাব এতই প্রবল ছিল যে প্রাচীন গ্রিক সভ্যতার মূল্যায়ন করতে গেলে পক্ষান্তরে এথেন্সের মূল্যায়নই প্রাধান্য পেয়ে থাকে। গ্রিসের অধিবাসী গ্রিকরা নিজেদের মনের মতো করে দেবতা জিওকারিনের পুত্র হেলেনের বংশধর। লাগবে না অধিবাসী, তাহলে হেলেনীয়রা গ্রিসের অধিবাসী নয়, তারা ছিল আর্য জাতির অন্তর্গত। আর্য জাতির একটি শাখা 1900-তে গ্রিসে প্রবেশ করে। তারপরে দেখেন গ্রিক দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান অঞ্চল এবং গ্রিক উপদ্বীপে আধিপত্য স্থাপনকারী এই জাতীয় সমূহ হচ্ছে এচির, আয়োনীয়, ইওলীয় ও ডোরীয়। এদের মধ্যে এচিয়নগণ 1800 থেকে 1400 খ্রিস্টপূর্বে ক্রিটের সংস্কৃতিকে ধ্বংস করে দেয়। ডোরীয়রা 1150 থেকে 1000-তে গ্রিস আক্রমণ করে এবং তা অধিকার করে নেয়। তাদের মধ্যে দিয়ে এ অঞ্চলে পশুপালন ও লৌহযুদ্ধের সূচনা ঘটে। তাহলে দেখেন বিসিতে গ্রিস আক্রমণ করে এবং তা ডেরোয়ারা যে শাসন করতেছিল 1150 থেকে 1000 এই সময়ে কি শাসন করেছে। তারপরে কী হয়েছে, গ্রিস তাদেরকে আক্রমণ করেছে এবং কি তাদের অধিকার কেড়ে নেয়। তাদের মধ্যে ছিল এই অঞ্চলে পশুপালন ও লৌহযুগের সূচনা। তারা এচিওদের পরাজিত করে সমগ্র পেলোপনেসাস অঞ্চল অধিকার করে। পরবর্তীতে তারা ক্রিটে বসতি স্থাপন করে। তারা এশিয়া মাইনরের দক্ষিণ পশ্চিম অংশ আধিপত্য প্রতিষ্ঠা করে। ডোরীয়দের হাতে মাইসেনীয় সংস্কৃতি ধ্বংসপ্রাপ্ত হয়। ইন্দো ইউরোপীয় মিশ্রণে যে গ্রিক জাতিগোষ্ঠীর উদ্ভব ধীরে ধীরে তাদের তত্ত্বাবধানে গ্রিস ভূখণ্ডে সভ্য জীবনযাত্রা গড়ে ওঠে। 338 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সভ্যতার বিভিন্ন ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখেন। উপজাতীয় কোন্দল খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে পারস্য সম্রাটের আক্রমণ, এথেন্স ও স্পার্টার মধ্যকার যুদ্ধ ও দ্বন্দ্ব ইত্যাদির কারণে গ্রিস তার স্বাধীনতা হারায়। খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীতে গ্রিস বদ্বীপ রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়, আর এভাবে ইতিহাসের সর্বোচ্চ সমৃদ্ধিশালী গ্রিক সভ্যতার অবসান ঘটে। আমরা মূলত এটা জানলাম কি, ছোট আকারে গ্রিকের জন্ম আর মৃত্যু, গ্রিক কীভাবে জন্মেছিল আর কিভাবে গ্রিক শেষ হয়ে গেছে। এবার দেখি আমরা গ্রিক স্থাপত্য। এই দেখেন গ্রিক স্থাপত্য সম্পর্কে আলোচনা করো, যে প্রশ্ন হতে পারে গ্রিক স্থাপত্য। খ্রিস্টপূর্ব 520 থেকে 420 সময়ের 100 বছর ধরে গ্রিক চিত্রকলা তার অবরুদ্ধ অতীত থেকে নতুন সম্ভাবনার পথে মুক্ত হয়ে উঠেছিল। আর এই সময় শিল্পীরা যেমন তাদের দক্ষতা এবং নৈপুণ্যের শিখরে উঠে যাচ্ছিলেন, তেমনি মনস্তাত্ত্বিক প্রক্রিয়ায় এসেছিল পরিবর্তন। তবে শিল্পীদের এই অঙ্কন শৈলীর দিকে ঝুঁকে পড়ার পিছনে ধর্মীয় ও রাজনৈতিক প্রভাবটাই মুখ্য ছিল। তবুও এক শ্রেণীর মানুষ গড়ে উঠেছিল যারা চিত্রকলার ক্ষেত্রে নিজস্ব নান্দনিক শৃঙ্খলাকে মূল্যবান ভাবতে শুরু করেছিল। এর ফলে বিভিন্ন ধারায় পর্যবেক্ষণ, গতি, প্রকৃতি চিত্রকলার স্পষ্ট হয়ে উঠতে থাকে।
শিল্পীরা তাদের অভিজ্ঞতা আর একগ্রতা দিয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়, সংগ্রামে লিপ্ত হয়। গ্রিক চিত্রকলা এই গতিময়তায় আরও ব্যাপ্ত, আরও বৈচিত্র্যপূর্ণ হয়ে ওঠে। এর প্রভাব পড়ে স্থাপত্যে, তেমনিও তখন বিভিন্ন ধারার চর্চা শুরু হয়। গ্রিক ছিল কল্পনাবিলাসী ও শৈল্পিক চেতনা সমৃদ্ধ জাতি। নোটেড দ্য পয়েন্ট। গ্রিক ছিল কল্পনাবিলাসী এবং শৈল্পিক চেতনা সমৃদ্ধ জাতি। গ্রিক স্থাপত্য ছিল নির্মাণ কৌশলের দিক থেকে নিখুঁত। তাহলে গ্রিকের সময় কি একদম নিখুঁত ভাস্কর্য তৈরি হতো। এক্ষেত্রে গ্রিক স্থাপত্যিকগণ মনে করতেন যে সারল্য ও সঠিক পরিমাণের মধ্য দিয়ে সৌন্দর্য ফুটিয়ে তোলা সম্ভব। গ্রিক স্থাপত্যের কৌশল বিচার করতে গিয়ে সম্ভাব্য বা থামের আকৃতি ও নির্মাণ রীতি পর্যবেক্ষণ করে এগুলোকে 3 শ্রেণীভুক্ত করা হয়েছে। ডোরীয় এই রীতির থাম ও স্তম্ভ ছিল মোটা আকৃতির এবং কেন্দ্র ছিল চতুষ্কোণ। দেখেন স্থাপত্য শিল্পীর যে সিস্টেমগুলো, স্থাপত্য শৈলী ডোরীয়, তাহলে ডোরীয়, তারপরে কি আয়োনীয়, তারপরে কোরিস্থীয়, এই যে স্থাপত্যের যে সিস্টেমে তৈরি হতো। তাহলে অ্যারিও কি ছিল? এই রীতির থাম ও স্তম্ভগুলো ছিল মোটা আকৃতির এবং কেন্দ্র ছিল চতুষ্কোণ। তারপরে আয়োনীয় এই রীতির থাম ও স্তম্ভগুলো লম্বা ও সরু আকৃতির এবং কেন্দ্রভাগ ছিল কারুকার্যময় ও দুই দিকে পেঁচানো। আর কোরিস্থীয় সরু ও লম্বা আকৃতির থাম বা স্তম্ভ এবং তার কেন্দ্রভাগ ছিল লতাপাতা কারুকার্যে সমৃদ্ধ। এথেন্স অ্যাক্রোপলিস নামে উঁচু পাহাড়ের উপর গ্রিকরা তৈরি করে পৃথিবীর মধ্যে এক আশ্চর্য দেবালয় বা মন্দির নাম দেন পার্থেনন। তাহলে দেখেন আমরা কিন্তু একসঙ্গে স্থাপত্যের মধ্যে দুইটা জিনিস পড়ে, পার্থেনন মন্দির সম্পর্ক পড়ছি, স্থাপত্য সম্পর্ক পড়ছি। এথেন্সের আরাধ্যা দেবী অ্যাথেনাকে উৎসর্গ করতে তৎকালীন রাজা পেরিক্লস খ্রিস্টপূর্ব 447 থেকে 432 তৈরি করান এই মন্দিরটি। স্থপতিদের নাম ইকটিনাস ও ক্যালিক্রেটিস, আর ভাস্কর্যগুলো করেন ভাস্কর ফিদিয়াস। দেবালয়টি তৈরি হয় স্থপতিদের ভাষায় গোল্ডেন স্কেলে বা স্বর্ণমাপে। সামনে ও পেছনে আছে 8টি করে ডোরিক স্তম্ভ, পাশে আছে 17টি করে। প্রস্থের চেয়ে দৈর্ঘ্য 2 গুণ। সর্বমোট 46টি থাম। একটি উঁচু ভিতরের উপর মন্দিরটি স্থাপিত। একটি উঁচু
ভেতরের উপর মন্দিরটি স্থাপিত। ভিতটি 3টি ধাপে উঁচু। মন্দিরের সামনে ছিল এক কক্ষ বা সেলা, তার ভিতরে গর্ভগৃহ। সামনে ও পিছনে থামের সারির ভিতরে ছিল 2টি থাম ঘেরা বারান্দা। সামনের বারান্দার নাম প্রোনাওস, পিছনের বারান্দার নাম ওপিস্টোডোমাস। প্রত্যেকটিকে 6টি করে থাম। কক্ষ বা সেলাতে ছিল ডোরিক থামের দ্বিতল সারি। তার উপরে ছিল ছাদের করিবর্গা। ভিতরের জমির ঠিক মাঝখানে একটি উঁচু হাত যুক্ত আরাধনার স্থান, আর 3 দিকে একটি গলি ঘুরে গেছে। এই আরাধনার স্থানের পশ্চিম দিক দিয়ে অ্যাথেনা পার্থেনস বা দেবী অ্যাথেনার আতিকায় মূর্তি, এটি ফিদিয়াসের তৈরি। খ্রিস্টপূর্ব আনুমানিক 438 সালে উৎসর্গ করা হয়। সেলার দেয়ালে ও চারদিকের 46টি থামের মাথায় আড়াআড়ি রাখা 96টি মেটোপির উপরে সারা মন্দির ঘিরে ছিল সারির পাহাড়ের মতো বড় ফ্রিজ, অর্থাৎ ভাস্কর্যের সারি বা 525 ফুট লম্বা ও 4 ফিট চওড়া। পাড়াটিতে ছিল প্রতি 4 বছর অন্তর একটি শোভাযাত্রার লো-রিলিফ। শোভাযাত্রার বিষয় ছিল মেয়েরা খুব জাঁকজমক শোভাযাত্রা নিয়ে অ্যাথেনা দেবীকে দেবার জন্য একটি সোনার ওড়না বয়ে নিয়ে যাচ্ছে। এতে অ্যাথেন্সের সর্বসাধারণ যোগ দিত। ঘোড়া সাওয়ার, বলি দেওয়ার স্তম্ভ, জানোয়ার, পূজার সামগ্রী ইত্যাদি বয়ে নিয়ে যাচ্ছে ছেলেমেয়েরা। আবার এই শোভাযাত্রা উপলক্ষে খেলাধুলার আয়োজন চোখে পড়ে। সঙ্গে গায়ক বাদক দল এবং তাদের সাথে তাল মিলিয়ে নৃত্যরত নারী পুরুষ। পার্থেননের এক কোণ থেকে শুরু করে সারা পার্থেনন এর দৈর্ঘ্য প্রস্থ ঘুরে শেষে যেখানে মন্দিরের প্রবেশদ্বার ছিল সেখানে শেষ হয়। এছাড়া পার্থেননের সামনের দিকে ও পিছনের দিকে, অর্থাৎ যেটিকে 8টি করে থাম আছে, সেখানে মন্দিরের চূড়ায় বিরাট একটি ত্রিভুজ, যাকে বলা হয় পেডিমেন্ট। পেডিমেন্টে ভর্তি ছিল সুভল ভাস্কর্যে খোদাই করা অনেক দেবদেবীর প্রকাণ্ড সাইজের মূর্তি। সামনের দিকের পেডিমেন্টে ছিল দেবী এথেনার জন্মবৃত্তান্তের কাহিনী। এর পশ্চিম দিকে দেবী এথেনার ও পোসাইডনের ফ্রিজের তর্ক। ফ্রিজে 335 ফুট এখনও ভগ্ন অবস্থায় আছে, বাকি অংশে কিছু ধ্বংস হয়ে যায় আর কিছু 1806 সালে ব্রিটিশ রাষ্ট্রদূত লর্ড এলগিন ইংল্যান্ডে নিয়ে আসেন, যা বর্তমানে ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত আছে। গ্রিক ভাস্কর্য। গ্রিসে 600 খ্রিস্টপূর্বে পাথরের মন্দির নির্মাণের বিষয়টি শিল্পকলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই জন্য যে এর পরপরই গ্রিকরা পাথরের ভাস্কর্য তৈরি করতে শুরু করে। নগরের দালানকোঠা ও মন্দিরগুলো
অলস্য সমৃদ্ধ করার পেছনে দুটো উদ্দেশ্য কাজ করে। একটি নগরীর শোভাবর্ধন, দ্বিতীয়টি দেবতাদের মনসন্তুষ্টি। গ্রিকরা তাদের দেবতাদের মানুষের মতোই মনে করত, তাই দেবমূর্তি তৈরি করতে গিয়ে মানুষের মূর্তি গড়ায় গ্রিক ভাস্কর্যগণ অপূর্ব দক্ষতা অর্জন করেছিলেন। সেই সব ভাস্কর্যকরদের মধ্যে খ্যাতিমান কয়েকজন হচ্ছেন মাইরন, ফিদিয়াস, প্রক্সিতেলেস সহ আরও অনেকে। এদের মধ্যে ভাস্কর ফিদিয়াসকে অ্যাক্রোপলিসে স্থাপিত ভবন ও মূর্তি সমূহের জন্য গ্রিক শিল্পকলার তুঙ্গস্পর্শী প্রতিভারূপে গণ্য করা যায়। এই সময়ে গ্রিক ভাস্কররা তাদের নির্মাণে সরাসরি দৃষ্টির উপর বিশ্বাস স্থাপন করেছিল, তাই প্রতিটি গ্রিক ভাস্কর চেয়েছিলেন সত্যিকারের মানব দেহকে প্রতিস্থাপন করতে। তাই কেউ হয়তো অধিকার করল কেমন করে দেহের উপরিভাগ নির্মাণ করতে হয়, কেউ অধিকার করল উত্তর পায়ে সমান ভর না রাখলে ভাস্কর্য অনেক বেশি জীবন্ত দেখা যায়। আবার কেউ হয়তো ভাস্কর্যের মুখের হাসির অভিব্যক্তিকে জীবন্ত করে তুলতে চাইল। এ কারণেই গ্রিক ভাস্কর্যগুলো ছিল আইডিয়ালিস্টিক ধরনের। গ্রিসের মন্দিরের বাহির ও ভিতরে প্রস্তর মূর্তি ও রিলিফ দ্বারা সুসজ্জিত থাকত। শহরের ময়দানে এবং বিভিন্ন সার্বজনীন স্থানে প্রস্তর মূর্তি স্থাপন করা হতো। এতে সব ভাস্কর্যের মধ্যে প্রত্যক্ষ পরিহাস করে বলেছিলেন যে অ্যাথেন্সে জীবন্ত মানুষের চেয়ে মূর্তির সংখ্যাই বেশি। ভাস্কর্য তৈরির উপাদান: মর্মর প্রান্তর কেটে ব্রোঞ্জ ঢালাই করে কাঠ খোদাই করে মূর্তি গড়ে তুলত গ্রিক ভাস্কর্য। মর্মর পাথরের মূর্তি তারা মানুষের গায়ে রং রঞ্জিত করত। মূলত সব গ্রিক ভাস্কর্যে খুব উজ্জ্বল ও রং দেওয়া হতো। এতে ভাস্কর্য আরও আনন্দময় দেখাত। রঙকে তারা মোমের সঙ্গে মিশিয়ে গরম করে মূর্তির পায়ে লাগিয়ে দিত, তাতে মূর্তি দীর্ঘস্থায়ী হতো। এই পদ্ধতিকে বলে এনকনিস্ট। আর ব্রোঞ্জ বা অন্যান্য ধাতব মূর্তির উপরে আইভরি বা গন্ধরাজ পাতলা করে ব্রোঞ্জ ভাস্কর্যের উপর জল হাওয়া লেগে এক ধরনের নতুন জমকালো ব্রাউন বা সবুজ রং হয় এবং আরও কয়েক বছর পর একটি পর্দার মতো আস্তর পড়ে, তাতে বলে প্যাটিনা। প্যাটিনা পড়লে ব্রোঞ্জ ভাস্কর্য খুব সুন্দর দেখায়। এখন অ্যাসিড দিয়ে কৃত্রিমভাবে প্যাটিনাকে তৈরি করা হয়। দেবদেবী, বীর এবং সমকালীন লোকজনের মূর্তি গ্রিক ভাস্করগণ এমনভাবে তৈরি করতেন যাতে দেহ সুঠাম ও মুখশ্রী সুন্দর দেখায়। কোনো ব্যক্তি সত্যি সত্যি যে রকম দেখতে অবিকল সেই রকম চেহারার কাঠামো ও মুখের ধাঁচ রেখে মূর্তি নির্মাণের চেষ্টা তারা করতেন না। তাদের একমাত্র লক্ষ্য ছিল মনুষ্য দেহ কত সুন্দর হতে পারে তা দেখানো। দেহ সৌন্দর্যকে অত্যন্ত মূল্য দেওয়ার জন্য তারা তাদের মূর্তি সম্পূর্ণ ও অর্ধনগ্নভাবে নির্মাণ করতেন। তবে তারা পুরুষের মতো নারী মূর্তিকে নগ্ন করে নির্মাণ করতেন না, কিছু ব্যতিক্রম ছাড়া। খ্রিস্টপূর্ব 4th অব্দ পর্যন্ত এই ধারায় প্রচলিত ছিল, কারণ শিল্পীরা মডেল হিসেবে পুরুষ দেহভঙ্গি সহজে পেত। পুরুষরা তখন বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিত, তাই শিল্পীরা মডেল হিসেবে তাদেরকেই আদর্শ ভাবতেন। আর প্লেটের সময় মতো নগ্নতাই গ্রহণযোগ্য হয়ে উঠেছিল ব্যাপকভাবে। এই ছিল ভাস্কর্য, গ্রিক ভাস্কর্য, গ্রিক স্থাপত্য। আর এইটা মিলাই হচ্ছে গিয়ে গ্রিক শিল্পকলা। আপনারা গ্রিক ভাস্কর্যের বিভিন্ন অবস্থাপত্য শৈলী,
যে ডেস্কোব্লাসটা পড়বেন। ডেস্কোব্লাস গ্রিক ভাস্কর্যের প্রমাণ ভাস্কর্য এবং হচ্ছে গিয়ে খুবই এটা নামকরা ভাস্কর্য, যেটা সবাই জানে, চিরায়ত প্রত্নশৈলী। তাহলে সবাই এই গ্রিক সম্পর্কে ভালো করে বাসায় একটু পড়বেন। আমি আপনাদেরকে প্রশ্নের কোয়ালিটিগুলো দেখিয়ে দিয়েছি, আপনারা এইভাবে প্রশ্ন আকারেও পড়তে পারেন বা পুরো শিল্পকলাটাই গ্রিক ভাস্কর্য পড়লে আপনাদের প্রশ্নগুলো সলভ হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।